গ্রুপে একটু দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিলাম। লেখো ঘাসফড়িং এর হৃৎপিণ্ড, স্টার চিহ্ন দিছো? এখন দেখো এটা একটা ঘাসফড়িং, তার হৃৎপিণ্ডটা কোথায় দেখো, ওই যে দেখতে পাচ্ছ কিনা লম্বা, এটাই হচ্ছে হৃৎপিণ্ড, অনেক লম্বা, দেহের একদম ওই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। ছবি দেখতে পাচ্ছ, ওই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত। তবে এইটুকু হচ্ছে তোমার হৃৎপিণ্ডের সামনে যে ধমনী থাকে সেটা, আর বাকিটা হচ্ছে হৃৎপিণ্ড। তো আমাদের তো আর এই ছবি দেখলে হবে না, আমাদের ছবি আঁকতে হবে। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড দেখতে কেমন, তার গঠন কেমন, সেগুলো আমরা আঁকবো। তোমাদের খাতা নাও, খাতা কলম হাতে নাও। খাতা নিয়েছো হাতে? জি স্যার। জি স্যার। খাতা দেখা যায় আমার? জি স্যার, দেখা যাচ্ছে। আঁকো, ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড হেডিং দিয়ে আঁকো। স্যার 2 পাতাই হবে আজকে এইটার? হ্যাঁ স্যার 2 পাতা ফাঁকা রাখতে বলছি না। ফাঁকা 2 পাতা তো লাগবে না, এই 2 পাতা তো আগের দিন ফাঁকা রাখতে বলেছিলাম, সেই ফাঁকা জায়গাটার মধ্যেই এখানে লিখবে। এখন আগের দিন যে ফাঁকা রাখতে বলছিলাম সেই জায়গাতেই তো এখন লিখবা, বুঝো নাই? তোমাকে তো ফাঁকা রাখতে বলেছিলাম কালকে যখন জননতন্ত্র করছো তখন। এখন সেই ফাঁকা জায়গার মধ্যে যেটা লিখবা সেই জন্যই তো এই ফাঁকা, এইটাই এখন স্যার। সেই ফাঁকার মধ্যে লেখো। মনে করো এটা একটা ঘাসফড়িং, এটা তার মাথা, এটা তার বক্ষ, এটা তার পেটের দিকটা। পরিষ্কার দেখা যায়? ছবি কি পরিষ্কার দেখা যায়? জি স্যার। ঠিক আছে। এখন এই ঘাসফড়িং এর দেহের ভেতরে শোনো, এরকম লম্বা লম্বা মানে অনুদৈর্ঘ্য ভাবে 2টা পর্দা থাকে। এরকম একটা উপরের দিকে পর্দা থাকে, আর একটা পর্দা থাকে এরকম নিচের দিকে। এরকম দেহের মধ্যে 2টা মেমব্রেন বা পর্দা আছে। ঘাসফড়িং এর দেহের ভিতরে এরকমের 2টি মেমব্রেন বা পর্দা থাকে। এর উপরের যে পর্দাটা, সেই পর্দাটাকে বলা হয় পেরিকার্ডিয়াল পর্দা। দেখা যায় কি না, না দেখতে পাইলে বইলো। উপরের পর্দাটাকে বলা হয় পেরিকার্ডিয়াল পর্দা, আর নিচের পর্দাটাকে বলা হয় পেরিনিউরাল পর্দা। এখন এই 2টা পর্দা থাকার কারণে দেহের মধ্যে 3টা প্রকোষ্ঠ তৈরি হয়েছে লম্বালম্বি ভাবে, উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। এই প্রকোষ্ঠগুলোকে বলা হয় সাইনাস। সাইনাস। উপরের প্রকোষ্ঠটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। লাল কালি কলমটা কোথায়? শুধু কালো কলমটা পেলাম, লাল কলমটা তো দেখছি না। তাহলে উপরের পর্দাটাকে বলা হয়, সরি, প্রকোষ্ঠটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, আর মাঝের প্রকোষ্ঠটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস। মাঝের প্রকোষ্ঠটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস।
এখানে লিখে দিলাম পেরি ভিসেরাল সাইনাস, আর নিচের প্রকোষ্ঠটাকে বলা হয় পেরিনিউরাল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস উপরেরটা, পেরিভিসেরাল সাইনাস মাঝের প্রকোষ্ঠটা, আর পেরিনিউরাল সাইনাস হচ্ছে নিচের প্রকোষ্ঠটা। আর পর্দার নাম আবার দেখো, পেরিকার্ডিয়াল পর্দা উপরেরটা, আর পেরিনিউরাল পর্দা নিচেরটা। আঁকতে পারছো এই পর্যন্ত? জি স্যার। এখন হৃৎপিণ্ডটা থাকে হচ্ছে এই প্রকোষ্ঠের ভেতরে, আর এই মাঝখানের প্রকোষ্ঠের ভেতরে থাকে পরিপাক তন্ত্র, আর এই নিচের প্রকোষ্ঠের ভেতরে থাকে ঘাসফড়িং এর স্নায়ুতন্ত্র। এখন আমরা হৃৎপিণ্ডটা আঁকবো, এই দুইটা তো এখন আলোচ্য বিষয় নয়। হৃৎপিণ্ডটা থাকে যে প্রকোষ্ঠে, সেইখানে আমরা হৃৎপিণ্ড আঁকার চেষ্টা করব। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড বেশ লম্বা, দেহের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, এবং 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং সেই প্রকোষ্ঠগুলো এরকম দেখো, এটা একটা প্রকোষ্ঠ 1, পরের প্রকোষ্ঠ আবার এরকম 2। প্রত্যেকটা প্রকোষ্ঠের এই দিকটা, পেছনের দিকটা চ্যাপ্টা, আর এই দিকটা সরু। আমার সাথে সাথে আঁকো। 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 প্রকোষ্ঠ বিশিষ্ট এই হৃৎপিণ্ড। শেষের যে প্রকোষ্ঠ, তার পেছনের দিকে এরকম একটা লম্বা নল থাকে, আর সামনের যে প্রকোষ্ঠ, তার সামনের দিকে একটা এরকম নল থাকে। এই সামনের যে নল, এটাকে বলে সম্মুখ অ্যাওর্টা। অ্যাওর্টা মানে ধমনী বা মহাধমনী। কেউ যদি সম্মুখ মহাধমনী লেখে তাও হবে। আর এই পেছনের নলটাকে বলে পশ্চাৎ অ্যাওর্টা। দেখো লিখতে পারছো কিনা। সামনের নলটার নাম সম্মুখ অ্যাওর্টা, আর পেছনের নলটার নাম পশ্চাৎ অ্যাওর্টা। দেখো ছবি আঁকতে পারছো কিনা। সেটা কি স্যার লেখছেন পেরিভিসেরাল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস। এখনো তুমি এত পেছনে কেন? এগুলো তো সবার আঁকা শেষ, লেখাও শেষ, তুমি এত পেছনে থাকলে হবে না তো। আমি এখন নোটে যাব। পেরিকার্ডিয়াল সাইনাস চোখে পড়ার জন্য আমি গোল্লা দিয়ে দিলাম। মাঝের প্রকোষ্ঠের নাম পেরিভিসেরাল সাইনাস, আর নিচের প্রকোষ্ঠের নাম পেরিনিউরাল সাইনাস। পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল, এই হচ্ছে আমার হৃৎপিণ্ড, মানে ঘাসফড়িং এর। এখন দেখো, এই হৃৎপিণ্ডের প্রত্যেকটা প্রকোষ্ঠের, ঘাসফড়িং এর মাথাটা তো এই দিকটা হচ্ছে মাথা, আর এদিকটা হচ্ছে লেজ। তাহলে দেখো, প্রত্যেকটা প্রকোষ্ঠের সামনের দিকটা, মানে মাথার দিকে যে অংশটা, সামনের দিকটা সরু আর পেছনের দিকটা চ্যাপ্টা। এই যে সামনের দিকটা সরু, পেছনের দিকটা চ্যাপ্টা। আর এই প্রকোষ্ঠের চ্যাপ্টা দিকের ভিতরে এই প্রকোষ্ঠের সরু দিকটা ঢুকে পড়ছে। প্রত্যেকটা প্রকোষ্ঠের চ্যাপ্টা অংশের ভিতরে সামনের প্রকোষ্ঠের সরু অংশটা এরকম ভিতরে ঢুকে পড়ে এভাবে। আর প্রত্যেকটা প্রকোষ্ঠের এই চ্যাপ্টা অংশের দুই পাশে এরকম দুইটা ছিদ্র থাকে, এরকম ছিদ্র থাকে, দুই পাশে দুইটা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়াম। 7টা প্রকোষ্ঠের দুই পাশে এরকমের 7 জোড়া ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়াম। আর প্রত্যেকটা প্রকোষ্ঠের উপরে এবং নিচে এক ধরনের পেশি থাকে, এরকম ভি আকৃতির, এরকম।
উপরে নিচে ভি আকৃতির পেশি থাকে, এই পেশিকে বলা হয় অ্যালারি পেশি। আমি একটা কাজ করি, অল্প একটু জায়গা এখান থেকে বের করে নিয়ে আসি, এই হৃৎপিণ্ডের অল্প একটু জায়গা এখানে নিয়ে আসি, বা প্রয়োজন বোধে পুরো হৃৎপিণ্ডটাই নিচে আবার আমি আলাদা করে দেখাই। এই 7টা প্রকোষ্ঠ, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়াম। এখানে যে ছিদ্রের কথা বলেছি সেই ছিদ্রের নাম হচ্ছে অস্টিয়াম। প্রত্যেকটা প্রকোষ্ঠের উপরে আর নিচে এরকম ভি আকৃতির পেশি থাকে, ওখানে অত ভালো করে দেখাতে পারি নাই। এরকম প্রত্যেকটা প্রকোষ্ঠের উপরে নিচে ভি আকৃতির এরকম পেশি থাকে, এই পেশিগুলোকে বলা হয় অ্যালারি পেশি। আমি এখানে নাম লিখে দিচ্ছি, এই হচ্ছে অস্টিয়াম নামক ছিদ্র, এই ছিদ্রের নাম অস্টিয়াম, আর এই পেশির নাম অ্যালারি পেশি। সামনের দিকে যে লম্বা নল তার নাম সম্মুখ অ্যাওর্টা। পেছনের দিকে যে লম্বা নল তার নাম পশ্চাৎ অ্যাওর্টা। আর এই যে ছিদ্র থাকে প্রত্যেকটা প্রকোষ্ঠের চ্যাপ্টা অংশের দুই পাশে, এগুলোর নাম হচ্ছে অস্টিয়াম। আর একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা প্রকোষ্ঠের, ছবির দিকে তাকাও প্লিজ, প্রত্যেকটা প্রকোষ্ঠের এই পেছনে সামনের দিকে যে সরু অংশ, এখানে আবার একটা এরকম বাড়তি অংশ আছে, এই যে দেখো, এটাকে বলা হয় ভালভ বা কপাটিকা। এই ভালভ বা কপাটিকার কাজ হচ্ছে রক্ত শুধু একদিকে যেতে পারবে, এই রক্ত এই সামনের দিকে আসতে পারবে, পেছনের দিকে যেতে পারবে না। পেছনের দিকে গেলে ভালভ বন্ধ হয়ে যাবে। খেয়াল করো এই যে ভালভ গুলো, এই যে একটু একটু মাথা বের হয়ে আসছে, এটাই ভালভ। এই ভালভ গুলোর কাজ হচ্ছে রক্ত এই দিকে যেতে পারবে, সামনের দিকে, অলয়ের সামনের দিকে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু উল্টা দিকে যেতে গেলে ভালভ আটকায় যাবে। এইগুলোকে বলা হয় ভালভ বা কপাটিকা, সেটাও আমি এখানে একটু চিহ্নিত করে দেই। ভালভ বলে ইংরেজিতে, বা বাংলায় বলা হয় কপাটিকা। মোট 7 জোড়া ভালভ আছে, বুঝতে পারছো? আমাদের ভালভ আছে হার্টের ভিতরে 6 জোড়া, কিন্তু ঘাসফড়িং এর হার্টের ভিতরে থাকে 7 জোড়া ভালভ। ভালভ মানেই কপাটিকা। আচ্ছা গেল, আমাদের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকে 4টা, ঘাসফড়িং এর থাকে 7টা। এই আমাদের থাকে মায়োকার্ডিয়াম পেশি, যেটা দিয়ে আমরা হার্টটাকে ছোট করি বড় করি, আর ওদের থেকে অ্যালারি পেশি। একসময় কিন্তু এই মানুষের হৃৎপিণ্ডের সাথে ঘাসফড়িং এর হৃৎপিণ্ড তোমাদের পড়তে হবে পার্থক্য। আচ্ছা আঁকা হয়েছে কিনা? আমি ছবি তুলে তারপর গ্রুপের সামনে রাখি, তাহলে পরিষ্কার দেখা যাবে। কি বলছি বুঝছো? ছবি তুলে সামনে দেই, তাহলে দেখতে পারবো পরিষ্কার। অনেক সময় ভিডিওতে পরিষ্কার দেখা যায় না। এই এখন চিহ্নিত করো যদি কারো কোনো কোথাও বাকি থাকে। স্যার অ্যালারি পেশির সংখ্যাও কি 7 জোড়া? হ্যাঁ, 7 জোড়া না, ওগুলোর সংখ্যা একাধিক, উপরের দিকেও থাকে নিচের দিকে থাকে। এখানে যে একটা পেশি উপরের দিকে তা না, ওখানেই অনেকগুলো পেশি আছে, এটা আর নির্দিষ্ট কোনো সংখ্যা লেখার দরকার নেই। এবার এই যে হৃৎপিণ্ডের ছবি আঁকছো, চিহ্নিত করছো, সবাই করা হয়েছে? জি স্যার।
জি স্যার। পরীক্ষায় এবার এই হৃৎপিণ্ডের ছবি কি ওই দেহ সহ আঁকবো নাকি শুধু ওই নিচের ছবিটা আঁকবো? নিচেটা আঁকলেও পারো, দেহ সহ আঁকলেও পারো। দেহ সহ উপরে যে আঁকছি এটাই শেপটা দেখায় দিলেই ভালো হয়। জি স্যার। এখন নোটে যাই। লেখো ঘাসফড়িং এর হৃৎপিণ্ড বেশ লম্বা এবং দেহের পৃষ্ঠদেশে অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড বেশ লম্বা এবং দেহের পৃষ্ঠদেশে অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড বেশ লম্বা বা বেশ দীর্ঘ, যা লেখো, এবং দেহের পৃষ্ঠদেশে অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড বেশ দীর্ঘ এবং দেহের পৃষ্ঠদেশে অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে। লিখছ? এই হৃৎপিণ্ড 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। 7। এই হৃৎপিণ্ড 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। দাঁড়ি। এই হৃৎপিণ্ড 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। দাঁড়ি। সাথী লেখো প্রতিটি প্রকোষ্ঠের সম্মুখ ভাগ সরু এবং পশ্চাৎ ভাগ প্রশস্ত। একটু আগে যেরকম বললাম, না বুঝলে বলবা যে স্যার বুঝি নাই। প্রত্যেকটা প্রকোষ্ঠ কি রকম দেখো না, সামনের দিকটা সরু, প্রতিটি প্রকোষ্ঠের সম্মুখ ভাগ সরু, এটা হচ্ছে সম্মুখ ভাগ, এটা সরু, বা পশ্চাৎ ভাগ প্রশস্ত। প্রতিটি প্রকোষ্ঠের সম্মুখ ভাগ সরু, কারণ ঘাসফড়িং এর মাথাটা তো এইদিকে, এটা হচ্ছে সম্মুখ দিক আর ওই দিকটা হচ্ছে পেছনের দিক। প্রতিটি প্রকোষ্ঠের সম্মুখ ভাগ সরু এবং পশ্চাৎ ভাগ প্রশস্ত। লিখছ? জি স্যার। প্রতিটি, পরের লাইন লেখো, প্রতিটি প্রকোষ্ঠের প্রশস্ত অংশের দুই পাশে অস্টিয়াম নামক দুটি ছিদ্র থাকে। প্রতিটি প্রকোষ্ঠের প্রশস্ত অংশের দুই পাশে অস্টিয়াম নামক দুটি ছিদ্র থাকে এবং সরু শেষ প্রান্তে দুটি ভালভ বা কপাটিকা থাকে। প্রতিটি প্রকোষ্ঠের প্রশস্ত অংশের দুই পাশে অস্টিয়াম নামক দুটি ছিদ্র থাকে। প্রতিটি প্রকোষ্ঠের প্রশস্ত অংশের দুই পাশে অস্টিয়াম নামক দুটি ছিদ্র থাকে এবং সরু প্রান্তে দুটি ভালভ বা কপাটিকা থাকে। না বুঝলে বলবা যে স্যার বুঝি নাই। ওই যে ভালভ দেখা যায়, ওই যে একটু মাথা ঠোঁটের মতো বের হয়ে আসছে সরু প্রান্তের, ওটাই ভালভ। আমি যে দাগ দিচ্ছি দেখো এখানে। প্রতিটি প্রকোষ্ঠের প্রশস্ত অংশের দুই পাশে অস্টিয়াম নামক দুটি ছিদ্র থাকে এবং সরু প্রান্তে দুটি ভালভ বা কপাটিকা থাকে। দাঁড়ি। সাথী লেখো কপাটিকা থাকার কারণে রক্ত শুধুমাত্র সামনের দিকে প্রবাহিত হতে পারে। কপাটিকা থাকার জন্য রক্ত শুধুমাত্র সামনের দিকে প্রবাহিত হতে পারে, কিন্তু কপাটিকা থাকার জন্য রক্ত শুধুমাত্র সামনের দিকে প্রবাহিত হতে পারে কিন্তু পশ্চাৎ দিকে পারে না। রক্ত শুধু সামনের দিকে যেতে পারে, পেছনের দিকে যেতে পারে না। কপাটিকা থাকার জন্য রক্ত শুধুমাত্র সামনের দিকে বা সম্মুখ দিকে প্রবাহিত হতে পারে কিন্তু পশ্চাৎ দিকে প্রবাহিত হতে পারে না বা প্রবাহিত হতে পারে না। কপাটিকা থাকার জন্য রক্ত শুধুমাত্র সম্মুখ দিকে প্রবাহিত হতে পারে কিন্তু পশ্চাৎ দিকে প্রবাহিত হতে পারে না। পেছনের দিকে রক্ত যদি উল্টা দিকে যাওয়া শুরু করে তাহলে কপাটিকা বন্ধ হয়ে যাবে। না বুঝলে বলবা। কপাটিকা থাকার জন্য রক্ত শুধুমাত্র সম্মুখ দিকে প্রবাহিত হতে পারে কিন্তু পশ্চাৎ দিকে প্রবাহিত হতে পারে না। লিখছ? জি স্যার। সাথে লেখো প্রতিটি প্রকোষ্ঠের উপরে ও নিচে ভি আকৃতির এলারি পেশি সংযুক্ত থাকে।
প্রতিটি প্রকোষ্ঠের উপরে ও নিচে, ইংরেজিতে লেখো ভি আকৃতির অ্যালারি পেশি সংযুক্ত থাকে। প্রতিটি প্রকোষ্ঠের উপরে ও নিচে ভি আকৃতির অ্যালারি পেশি সংযুক্ত থাকে। প্রতিটি প্রকোষ্ঠের উপরে ও নিচে ভি আকৃতির অ্যালারি পেশি সংযুক্ত থাকে। দাড়ি। সাথেই লেখো প্রথম প্রকোষ্ঠের সামনের দিকে এবং শেষ প্রকোষ্ঠের পেছনের দিকে, বা এরকম লিখতে পারো প্রথম প্রকোষ্ঠের সম্মুখ ভাগে এবং শেষ প্রকোষ্ঠের পশ্চাৎ ভাগে। একই কথা, সামনের দিকে বা সম্মুখ ভাগে, আবার পেছনের দিকে বা পশ্চাৎ ভাগে একই জিনিস। প্রথম প্রকোষ্ঠের সামনের দিকে এবং শেষ প্রকোষ্ঠের পেছনের দিকে অ্যাওরটা নামক দুটি সরু নল থাকে। অ্যাওরটা নামক সরু নল থাকে, দুটি লেখার দরকার নেই। প্রথম প্রকোষ্ঠের সামনের দিকে এবং শেষ প্রকোষ্ঠের পেছনের দিকে অ্যাওরটা নামক সরু নল থাকে। প্রথম প্রকোষ্ঠের সামনের দিকে এবং শেষ প্রকোষ্ঠের পেছনের দিকে অ্যাওরটা নামক সরু নল থাকে। লিখছো? জি স্যার। দাড়ি। সাথে লেখো ঘাসফড়িং এর দেহে দুটি অনুদৈর্ঘ্য পর্দা থাকে। ঘাসফড়িং এর দেহে দুটি অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বি পর্দা থাকে। ঘাসফড়িং এর দেহে দুটি অনুদৈর্ঘ্য পর্দা থাকে, যার উপরের পর্দাটিকে পেরিকার্ডিয়াল এবং নিচের পর্দাটিকে পেরিনিউরাল পর্দা বলে। ঘাসফড়িং এর দেহে দুটি অনুদৈর্ঘ্য পর্দা থাকে, যার উপরের পর্দাটিকে পেরিকার্ডিয়াল এবং নিচের পর্দাটিকে পেরিনিউরাল পর্দা বলে। লিখতে পারছো? ঘাসফড়িং এর দেহে দুটি অনুদৈর্ঘ্য পর্দা থাকে, যার উপরের পর্দাটিকে পেরিকার্ডিয়াল এবং নিচের পর্দাটিকে পেরিনিউরাল পর্দা বলে। দাড়ি। এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে তিনটি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়। এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে তিনটি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়। এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে তিনটি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়। এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে তিনটি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়, যার এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে তিনটি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়, যার উপরের প্রকোষ্ঠটিকে পেরিকার্ডিয়াল, কমা মাঝের প্রকোষ্ঠটিকে পেরিভিসেরাল এবং নিচের প্রকোষ্ঠটিকে পেরিনিউরাল সাইনাস বলে। এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে তিনটি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়, যার উপরের প্রকোষ্ঠটিকে পেরিকার্ডিয়াল, কমা মাঝের প্রকোষ্ঠটিকে পেরিভিসেরাল এবং নিচের প্রকোষ্ঠটিকে পেরিনিউরাল সাইনাস বলে। দাড়ি। দুইটা লাইন, লাস্ট দুইটা লাইন আবার বলছি। পিছনের পর্দা প্রকোষ্ঠটিকে কি বলে? পেছনের তো কোনো প্রকোষ্ঠ বলি নাই আমি, একটা বলছি উপরের, একটা বলছি মাঝের, আর একটা বলছি নিচের। তুমি পিছনের পাইলা কই? নিচের। আবার বলি, ঘাসফড়িং এর দেহে দুটি অনুদৈর্ঘ্য পর্দা থাকে, যার উপরের পর্দাটিকে পেরিকার্ডিয়াল এবং নিচের পর্দাটিকে পেরিনিউরাল পর্দা বলে। দাড়ি।
এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে 3টি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়। এই পর্দা দুটির কারণে ঘাসফড়িং এর দেহে 3টি অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়, যার উপরের প্রকোষ্ঠটিকে পেরিকার্ডিয়াল, মাঝের প্রকোষ্ঠটিকে পেরিভিসেরাল এবং নিচের প্রকোষ্ঠটিকে পেরিনিউরাল সাইনাস বলে। তুমি একটু আগে ছবির মধ্যে এগুলো চিহ্নিত করছো না? তাহলে একবার শুনলেই তো লেখা যায়। তুমি একটু আগে ছবিতে যা আঁকছো, চিহ্নিত করছো, সেগুলোই ভাষায় প্রকাশ করছি। তো এটা কি একেবারে আমার কাছ থেকে না শুনলে একটা শব্দ লিখতে পারবে না? লিখছো সবাই? জি স্যার। দাঁড়িয়ে সাথে লেখো, পেরিকার্ডিয়াল সাইনাসের ভেতরে হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াল সাইনাস এর ভেতরে হৃৎপিণ্ড, পেরিভিসেরাল সাইনাস এর মধ্যে পরিপাকতন্ত্র, পেরিভিসেরাল সাইনাস এর মাঝে পরিপাকতন্ত্র এবং পেরিনিউরাল সাইনাস এর মাঝে স্নায়ুতন্ত্র অবস্থান করে। পেরিকার্ডিয়াল সাইনাসের মাঝে হৃৎপিণ্ড, পেরিভিসেরাল সাইনাসের মাঝে পরিপাকতন্ত্র এবং পেরিনিউরাল সাইনাসের মাঝে স্নায়ুতন্ত্র অবস্থান করে। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কিভাবে সে রক্ত চলাচল করে সেটা সম্পর্কে জানবো। তোমাদের একটা ব্যাপারে আবার বলছি, পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে হৃৎপিণ্ড, পেরিভিসেরাল সাইনাসের মধ্যে পরিপাকতন্ত্র এবং পেরিনিউরাল সাইনাসের মধ্যে স্নায়ুতন্ত্র অবস্থান করে। আচ্ছা এবার খেয়াল করো, এই যে ঘাসফড়িং এর দেহটা, তোমাদের জানা আছে কিনা জানি না, ঘাসফড়িং এর দেহের ভেতরে যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণটাই কিন্তু রক্ত দ্বারা ভরাট থাকে। দেহের ভেতরে যত ফাঁকা জায়গা, সম্পূর্ণ জায়গায় রক্ত বহাল থাকে বা অবস্থান করে এবং রক্ত আবার মুভ করে। কিন্তু আমাদের যেমন রক্ত চলাচলের জন্য দুইটা আলাদা পথ আছে, একটা হচ্ছে শিরা আর একটা আছে ধমনী। শিরার মধ্যে চলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর ধমনীর মধ্যে চলে অক্সিজেন যুক্ত রক্ত। কিন্তু ঘাসফড়িং এর দেহে প্রথম কথা হচ্ছে এই শিরা বা ধমনী নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে ঘাসফড়িং এর রক্তের ভেতরে অক্সিজেনও থাকে না, কার্বন ডাইঅক্সাইডও থাকে না। কেন? কারণ ঘাসফড়িং এর রক্তে তো হিমোগ্লোবিন থাকে না, হিমোগ্লোবিনটাই তো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। তো ঘাসফড়িং এর তো ওই জিনিসটা নাই, রক্তের মধ্যে হিমোগ্লোবিন নাই, আর রক্ত সাদা, আর সারা দেহের মধ্যে ফাঁকা সব জায়গায় রক্ত আছে। যদি কোনো প্রাণীর দেহে এরকমের আলাদা কোনো শিরা বা ধমনী তন্ত্র না থাকে, সারা দেহের ভেতরে ফাঁকা জায়গার ভেতরে রক্ত ঘুরে বেড়াতে থাকে, তাহলে সেই রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র 3 ধরনের, একটা মুক্ত, একটা অর্ধমুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ। এইমাত্র যেটা বললাম বা পোকামাকড়ের যেটা থাকে, যে দেহের সকল ফাঁকা জায়গার ভেতরে রক্ত চলাচল করবে, আলাদা কোনো শিরা বা ধমনী নাই, এটা মুক্ত। কিন্তু আমাদের তো তা না, আমাদের শিরার মধ্যে আলাদা কার্বন ডাইঅক্সাইড যুক্ত আর ধমনীর মধ্যে আলাদা অক্সিজেন যুক্ত রক্ত। এমনকি আমাদের হার্টের ভেতরেও দুই পাশে দুই রকমের রক্ত থাকে, এক পাশে থাকে অক্সিজেন যুক্ত রক্ত, আর এক পাশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এবং এই রক্ত মিলেমিশে যায় না, আলাদা আলাদা থাকে। এই আমাদের রক্ত সংবহন তন্ত্রটাকে বলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আর কিছু প্রাণী আছে যেমন শামুক, ঝিনুক, ওদের দেহের মধ্যে এরকম যে দেহের কোথাও কোথাও আছে শিরা ধমনী, আবার কোথাও কোথাও নাই, কোথাও কোথাও অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মিলেমিশে যায়, আবার কোথাও কোথাও মেশে না। তো এই ওদের হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। কিন্তু ঘাসফড়িং বা পোকামাকড় হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এই সংজ্ঞাটা আমি এখন দিব, স্টার চিহ্ন দিয়ে খাতায় লেখো, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, ইংরেজিতে হচ্ছে ব্লাড সার্কুলেশন সিস্টেম। এই হেডিংটা দাও, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, ব্র্যাকেটে লেখো ব্লাড সার্কুলেশন সিস্টেম। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, ব্র্যাকেটে লেখো ব্লাড সার্কুলেশন সিস্টেম। হাইফেন দিয়ে লেখো, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, মুক্ত, ওপেন সিস্টেম। ব্র্যাকেটে লেখো
ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, এই কথাটা লিখে ব্রাকেট দাও। দাড়ি দিবা না, কিন্তু আমি দাড়ি বলি নাই, দাড়ি দিবে না, ব্রাকেট শুরু করো। এখন ব্রাকেটের মধ্যে লেখো মুক্ত রক্ত সংবহন তন্ত্র, কথাটা লিখে হাইফেন দাও। কারণ মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাকে বলে এটা আলাদাভাবে তোমাকে প্রশ্ন করলে যেন তুমি লিখতে পারো, সেজন্য এই ব্রাকেটের মধ্যে আমি সংজ্ঞাটা দিয়ে যাচ্ছি। মুক্ত রক্ত সংবহন তন্ত্র হাইফেন দিয়ে লেখো, যখন কোনো প্রাণীর দেহে রক্ত চলাচলের জন্য, যখন কোনো প্রাণীর দেহে রক্ত চলাচলের জন্য পৃথক কোনো ধমনী বা শিরাতন্ত্র থাকে না, যখন কোনো প্রাণীর দেহে রক্ত চলাচলের জন্য পৃথক কোনো ধমনী বা শিরাতন্ত্র থাকে না, কমা, দেহের সকল ফাঁকা স্থানে রক্ত স্বাধীনভাবে চলাচল করতে পারে, দেহের সকল ফাঁকা স্থানে রক্ত স্বাধীনভাবে চলাচল করতে পারে, যখন কোনো প্রাণীর দেহে রক্ত চলাচলের জন্য পৃথক কোনো শিরা বা ধমনীতন্ত্র থাকে না, কমা, দেহের সকল ফাঁকা স্থানে রক্ত স্বাধীনভাবে চলাচল করতে পারে, তখন তাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। এবার ব্রাকেট শেষ করো, দাড়ি দাও। যখন কোনো প্রাণীর দেহে রক্ত চলাচলের জন্য পৃথক কোনো শিরা বা ধমনীতন্ত্র থাকে না, দেহের সকল ফাঁকা স্থানে রক্ত স্বাধীনভাবে চলাচল করতে পারে, তখন তাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। ব্রাকেট ক্লোজ, দাড়ি। লেখা শেষ হলে বলো। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, ব্রাকেটের মধ্যে লেখো, যখন কোনো প্রাণীর রক্ত চলাচলের জন্য পৃথক কোনো শিরা বা ধমনীতন্ত্র থাকে না, দেহের সকল ফাঁকা স্থানে রক্ত স্বাধীনভাবে চলাচল করতে পারে, তখন তাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। এবং এই ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা কেমন? মুক্ত সংবহন তন্ত্র। দাঁড়ি লিখছ? জি স্যার। এবার আমরা বোঝার চেষ্টা করি যে সে কিভাবে সারা দেহের মধ্যে রক্ত চলাচল করে। আমি কিন্তু আগেই বলেছি যে ঘাসফড়িং এর রক্তে কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করবে না। রক্তের প্রধান কাজ হচ্ছে দেহকে একটা নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে সাহায্য করা। তারপর হচ্ছে রক্তটা যদি পাম্প করে ডানায় পাঠিয়ে দেয় তাহলে ডানাটা প্রসারিত হয়, যা তাকে উঠতে সাহায্য করে। আর হচ্ছে এই রক্তের ভিতরে প্রচুর পুষ্টি দ্রব্য ঘুরে বেড়ায়, চর্বি জাতীয় পদার্থ ঘুরে বেড়ায়। এই জন্য দেহের প্রত্যেকটা কোষের কাছে চর্বি জাতীয় পুষ্টি পৌঁছে দেওয়া। তারপর দেহের মধ্যে বিদ্যমান বিভিন্ন এনজাইম আছে, দেহের মধ্যে বিভিন্ন হরমোন আছে, সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এইসব কাজ করে। তারপর হচ্ছে দেহের কোথাও যদি কেটে ছিঁড়ে যায় সেটাকে রিপেয়ার করার ক্ষমতাও এই রক্তের আছে। হ্যাঁ, রক্তের কিন্তু এটাও একটা কাজ আছে, ক্ষত নিরাময় করতে পারে ঘাসফড়িং এর রক্ত। আবার হচ্ছে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো আবার রক্ত ধারণ করতে পারে। সেটা এগুলো হচ্ছে ঘাসফড়িং এর রক্তের কাজ। তো যাই হোক, এখন এই রক্ত চলাচলটা করে কিভাবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করো, এই তো হচ্ছে ধরো ঘাসফড়িং এর হৃৎপিণ্ড। এই এখন খেয়াল করো, ওর হৃৎপিণ্ডের চারপাশে আছে রক্ত। ও করে কি, প্রথম পেছনের 2-3টা প্রকোষ্ঠে এই অ্যালারি পেশি ধরে এইদিকে টান দেয়, আর এই অ্যালারি পেশি ধরে এদিকে টান দেয়। মানে দুই দিকে অ্যালারি পেশি সংকুচিত হয়, টান দেওয়া মানে সংকুচিত হওয়া। তখন এই প্রকোষ্ঠটা অনেক বড় হয়ে যায়, এরকম বড় হয়ে যায়। অ্যালারি পেশি ধরে টান দিলে, দুই দিকে টান দিলে, উপরে নিচে টান দিলে প্রকোষ্ঠটা বড় হয়ে যাবে। প্রকোষ্ঠ বড় হয়ে গেলে তার ভেতরে যে ছিদ্র আছে অস্টিয়াম, সেই ছিদ্রেরও সাইজ বড় হয়ে যায়। তখনই কি হয়, এই চারপাশের রক্ত ওই ছিদ্র দিয়ে এই হৃৎপিণ্ডের ভেতরে ঢুকে পড়ে। এইটুকু বুঝছো কিনা বলো? অ্যালারি পেশি যদি উপরে আর নিচে টান দেয় তাহলে ব্লাডারের মতো প্রকোষ্ঠটা বড় হয়ে যাবে। প্রকোষ্ঠ বড় হয়ে গেলে অস্টিয়াম নামক ছিদ্র বড় হয়ে যাবে, তখন চারপাশের রক্ত ওই ছিদ্র দিয়ে হৃৎপিণ্ডের ভেতরে ঢুকে পড়বে। এই কথাটুকু বোঝো না? এটা কি আছে এমন কেউ? জি স্যার। না স্যার, বুঝছি। বুঝছো সবাই? হ্যাঁ। এরপরে সে কি করে, এই অ্যালারি পেশি আবার ঢিলা দিয়ে দেয়, ছেড়ে দেয়, টান ছেড়ে দেয়। টান ছেড়ে দেওয়া মানে কি? প্রসারিত হওয়া। অ্যালারি পেশিটা হচ্ছে রাবারের মতো, উপরের দিকে টান দিতে পারে আবার নিচের দিকে টান দিতে পারে, আবার টান ছেড়ে দিলে আবার লম্বা হয়ে আগের মতো।
এলারি পেশি যদি ঢিলা দেয়, তাহলে এলারি পেশি আবার যদি প্রসারিত হয়, তাহলে কি হয়, এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠটা আবার সাইজে ছোট হয়ে যায়, আগের মতো ছোট হয়ে যায়। প্রথমে তো দুই পাশে দুই এলারি পেশি দিয়ে টান দিয়েছিলাম, তাহলে চেম্বারটা বড় হয়ে গেছে। এখন যদি সেই এলারি পেশি আবার টান ছেড়ে দেই, ঢিলা দিয়ে দেই, তাহলে আবার এই ব্লাডারের মতো প্রকোষ্ঠটা আবার ছোট হয়ে আগের মতো ফিরে আসবে না? এই অবস্থায় আসবে নাকি আসবে না? আসবে তো। আসবে স্যার। হ্যাঁ, আসবে। যখন প্রকোষ্ঠটা ছোট হয়ে যাবে, তখন ওই অস্টিয়াম নামক ছিদ্রটাও ছোট হয়ে যাবে, এত ছোট হয়ে যাবে ওটা দিয়ে রক্ত বাইরে বের হতে পারবে না। তারপরে কি করবে, তখন রক্ত যাবে কোথায়? যেহেতু সে অনেক বড় হয়ে অনেকখানি রক্ত তার ভিতরে ঢুকায় নিচ্ছে, এখন যদি সে সাইজে ছোট হয়ে যায়, তাহলে রক্তের উপর একটা চাপ পড়বে। কিছু রক্ত এইদিকে যেতে পারবে, কিন্তু বাকি রক্ত যাবে হচ্ছে সব এই সামনের দিকে, সামনের দিকে যাবে। সামনের দিকে যখন যাবে, তখন এই প্রকোষ্ঠটা আবার বড় হবে। বড় হলে ও এই পিছন দিক দিয়ে যে রক্ত আসতেছে সেটা যেমন ও ধারণ করার জায়গা পাবে, আবার এই প্রকোষ্ঠটা বড় হলে এই প্রকোষ্ঠেরও তো দুই পাশে অস্টিয়াম নামক ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে ওর মধ্যে রক্ত ঢুকে পড়বে। রক্ত দুই সাইডের অস্টিয়াম দিয়েও ঢুকবে, আবার এই এই পেছন এই পাশের যে ইয়াটা আছে, প্রকোষ্ঠ আছে, ওটা দিয়েও রক্ত এখানে চলে আসবে। এরপরে আবার এই প্রকোষ্ঠটা যখন আবার ছোট হবে, তখন এই রক্ত সামনের দিকে চলে আসবে। অর্থাৎ যখন একটা প্রকোষ্ঠ বড় হয়, তখন সেই প্রকোষ্ঠের মধ্যে রক্ত পেছনের চেম্বার দিয়েও আসে, আর চারপাশ দিয়েও রক্ত অস্টিয়াম দিয়ে ঢোকে। আবার যখন ওই প্রকোষ্ঠটা ছোট হয়ে যায়, তখন সেই রক্তকে সে সামনের দিকে ঠেলে পাঠিয়ে দেয়, পাম্প করে চাপ দিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয়। এইভাবে এক চেম্বার দিয়ে আরেক চেম্বার দিয়ে আরেক চেম্বার দিয়ে চাপ পেতে 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 রক্ত একদম চলে আসে সামনের এই সম্মুখ অ্যাওর্টার মধ্যে, এই সম্মুখ অ্যাওর্টার মধ্যে চলে আসে। সম্মুখ অ্যাওর্টায় তুমি দেখো, সম্মুখ অ্যাওর্টার একটা শাখা ভাঁজ হয়ে এই নিচের দিকে নামছে। এই সম্মুখ অ্যাওর্টার যে শাখাটা নিচের দিকে নামছে, ওই শাখার মাধ্যমে রক্ত একদম নিচের চেম্বারে চলে আসে। নিচের চেম্বারটার নাম হচ্ছে পেরিনিউরাল সাইনাস। নিচের প্রকোষ্ঠের নাম হচ্ছে পেরিনিউরাল সাইনাস। তাহলে রক্ত এই পেরিনিউরাল সাইনাসের মধ্যে চলে আসে। এই সময় কি করে ঘাসফড়িং, দেখো ওর যে এই পেরিনিউরাল সাইনাসটার উপরে একটা মেমব্রেন আছে, তুমি জানো, পেরিনিউরাল মেমব্রেন বা পেরিনিউরাল পর্দা। নর্মালি সেই পর্দাটা এরকমের সোজা থাকে, কিন্তু ঘাসফড়িং ইচ্ছা করলে সেই পর্দাটাকে এরকমের নিচের দিকে ভাঁজ করে ফেলতে পারে। যদি নিচের দিকে ভাঁজ করে, তখন এইখানে যে রক্ত থাকে সেই রক্তের উপরে একটা চাপ পড়ে। রক্তের উপর একটা কিছু দিয়ে চাপ দিলে, পর্দা দিয়ে যদি চাপ দেয়, তাহলে তো অবশ্যই চাপ পড়বে। তখন কি হয়, এই যে পর্দা, এই পর্দার মধ্যে অনেক ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে রক্ত উপরের চেম্বারে চলে আসে। অর্থাৎ এই পেরিনিউরাল পর্দা যখন নিচের দিকে চাপ দেয়, তখন সেই পেরিনিউরাল পর্দার মধ্যে যে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো দিয়ে রক্ত মাঝখানের চেম্বারে চলে আসে। মাঝখানের চেম্বারের নাম কি? পেরিভিসেরাল সাইনাস। এরপর সে কি করে, এই পেরিভিসেরাল সাইনাসের উপরেও আবার একটা পর্দা আছে, সেই পর্দার নাম হচ্ছে পেরিভিসেরাল পর্দা। ওই পর্দাটাকেও সে নিচের দিকে ভাঁজ করে চাপ দিতে থাকে। এখানে যে রক্ত আছে তার উপরে সে চাপ দিতে থাকে, এবং ওই পর্দার মধ্যেও ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে তখন রক্ত উপরের চেম্বারে চলে আসে। অর্থাৎ যখন একটা পর্দা ভাঁজ করে নিচের দিকে রক্তের উপরে চাপ দেয়, তখন ওই পর্দার ভিতরে যে ছিদ্র থাকে সেগুলো সাইজে বড় হয়ে গেলে ওই পর্দার ছিদ্র দিয়ে রক্তটা উপরের চেম্বারে চলে আসে। কিন্তু পর্দাটাকে যখন সে সোজা করে ফেলে, তখন কিন্তু ছিদ্রটা ছোট হয়ে যায়, কারণ সোজা অবস্থায় পর্দাটা থাকে ছোট, আর যখন ভাঁজ করে তখন পর্দাটা হয়ে যায় বড়। পর্দা যখন বড় হয়, তখন পর্দার ছিদ্রও বড় হয়ে যায়, তাই ছিদ্র দিয়ে রক্ত ওই পাশের চেম্বারে চলে যাওয়া খুব সহজ। কিন্তু পর্দা যদি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, তখন ছিদ্র ছোট হয়ে গেলে আর রক্ত অন্যদিকে যেতে পারে না। এইভাবে কি হয়, এই পর্দা দিয়ে যখন চাপ দেয়, তখন ওই পর্দা ভেদ করে রক্ত উপরের চেম্বারে চলে আসে। আবার এই পর্দা দিয়ে যখন চাপ দেয়, তখন ওই পর্দা ভেদ করে রক্ত উপরের চেম্বারে চলে আসে। আর উপরের চেম্বারে যখন রক্ত চলে যায়, মানে হচ্ছে পেরিকার্ডিয়াল প্রকোষ্ঠে, তখন আবার ওই হৃৎপিণ্ড প্রসারিত হয়ে সেই রক্ত আবার হৃৎপিণ্ডের ভেতরে নিয়ে নেয়। এরপর আবার যখন হৃৎপিণ্ড চাপ দেয়, তখন সেই রক্ত আবার সামনের দিকে সে পাঠিয়ে দেয়। এইভাবে পর্দাগুলোকে সে বারবার উপরে আর নিচে ওঠানামা করায়। এই যে একবার উপরে নিচের দিকে নামায়, আবার টেনে উপরে উঠে আসে, আবার টেনে উপরে উঠে। এইভাবে পর্দাগুলোকে সে বারবার নিচের দিকে নামায়, আবার টেনে উপরে উঠায়, নিচের দিকে নামায় আর টেনে উপরে উঠায়। যতবার সে নিচের দিকে নামায়, ততবারই ওই পর্দা ভেদ করে পানি উপরে চলে আসে, মানে রক্ত উপরে চলে আসে। এইভাবে রক্ত এক চেম্বার দিয়ে আরেক চেম্বারে কিন্তু এই পর্দার ভেতর দিয়ে যাওয়া আসা করতে পারে। আর ওদিকে সে হৃৎপিণ্ডের ভেতরে রক্ত নিয়ে চাপ দিয়ে দিয়ে এই দিক দিয়ে পাঠিয়ে দিতে থাকে। এইভাবে সারা দেহের মধ্যে রক্ত সবসময় চলাচল করতে থাকে, সার্কুলেট করতে থাকে। এই দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে আসে, আবার এদিক দিয়ে যায়। এই হচ্ছে রক্ত চলাচলের পথ পরিক্রমা। বলো, বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। একদম সোজা, না বোঝার এর মধ্যে কিচ্ছু নাই।
তাহলে এই বোঝা জিনিসটাই আমরা এবার ভাষা দিয়ে লিখবো, ভাষায় লিখবো, প্রকাশ করব। লেখো। কেউ বোঝো নাই নাকি বলো? না বোঝার কেউ আছো নাকি বলো? স্যার আবার একটু বললে ভালো হয়েছে। তোমার নাম বলো, নাম বলো, নাম বলো, নাম আর বাসার ঠিকানা বলো। তোমার বাসা যাব আমি, নাস্তাটা রেডি করতে বলো তোমার আম্মুরে। তোমার বাসা যে পড়ানো ছাড়া কোনো বিকল্প নাই। আবার বলি, সেটা হচ্ছে যে পেশি স্যার পরীক্ষা আসতে কয় জোড়া লাগে? এলআরই পেশি কয় জোড়া তো আসবে না। এলআরই পেশি তো নির্দিষ্ট কোনো জোড়া না, বুঝে নাই জিনিসটা? উপরেও থাকে বেশ কিছু এলআরই পেশি, নিচেও থাকে এলআরই পেশি। এখানে কোনো জোড়া কথাটা বলা যাবে না, পেশির ক্ষেত্রে এই জোড়া কথাটা বলা যাবে না। পেশি মানে কি? চিকন চিকন সুতার মতো, আঁশের মতো। এখানে তুমি ওই নির্দিষ্ট জোড়ার কথা বলবে না। আচ্ছা যাই হোক, একটু আগে যার নাম জিজ্ঞেস করছে সে কেন ভয়তে নামটা বললো না আমি তো জানি না। তুমি তো বুঝবা না, এটাই স্বাভাবিক। তুমি যদি সব বুঝতা তাহলে কি আর আমার কাছে পড়তে আসতা? আর তুমি কি মাগনা পড়ো? তুমি তো টাকা দিয়ে পড়ো। তুমি না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা। তাহলে এখন তুমি খেয়াল করো, এলআরই পেশি দিয়ে যদি টান দেয় তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠটা, যে ধরো এইটা একটা প্রকোষ্ঠ, ব্লাডার। এখন এই এই একটা পেশি। নাম বলো, নাম বলো তাড়াতাড়ি, তা নাহলে ভালো করে বুঝাবো না কিন্তু। এলআরই পেশি। এলআরই পেশি না, তোমার নাম বলো, তোমার নিজের নাম বলো। স্যার ওসাইদ। আশ্চর্য, আবু সাইদ। আবু সাইদ তোমার নাম? স্যার আব্দুল্লাহ ওসাইদ স্যার। ও আব্দুল্লাহ উসাইদ। তুমি মনে হয় মাঝে মধ্যে ক্লাস করো, মাঝে মধ্যে ক্লাস করো না, ঠিক বলছি না? না স্যার, আপনার সব ক্লাসই করি স্যার। সব ক্লাস করছো? আর সবার শেষে ঢুকছো নাকি? এই চ্যাপ্টারের প্রথম থেকে ঢুকছো খাসপরিং এর? হ্যাঁ স্যার, প্রথম থেকে ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস মিস দিবা না, না বুঝলে জিজ্ঞেস করবা, কোনো সাই ফিল করবা না। আচ্ছা খেয়াল করো, এখন মনে করো এই উপরের পেশি ধরে চাপ টান দিব ওইদিকে, আর এই নিচের পেশি ধরে টান দেবো এদিকে, তাহলে এই চেম্বারটা যে সাইজে বড় হবে এরকম হয়ে যাবে। এটা কি তুমি বিশ্বাস করো না করো না আবু সাইদ? হ্যাঁ স্যার করি। করো, আচ্ছা ভালো। এখন যদি এখানে একটা ছিদ্র থাকে এরকম ছোট্ট, চেম্বারটা বেলুনের মতো যদি বড় হয়ে যায় তাহলে ছিদ্রটা যে বড় হয়ে যাবে সেটাও কি তুমি বিশ্বাস করো নাকি করো না? স্যার করি। আচ্ছা, ছিদ্র যদি বড় হয়ে যায় তাহলে এই ছিদ্রের চারপাশে যদি পানির মতো রক্ত থাকে, ওই রক্ত এই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকতে পারবে, এটা বিশ্বাস করো না করো না? জি স্যার করি। করো, তুমি কিন্তু বিশ্বাস করো বলছো। এবার যদি আবার এই পেশিটাকে ঢিলা দেই, ঢিলা দেই মানে হচ্ছে আগে তো টেনে উপরের দিকে আর নিচের দিকে নিয়ে গেছি, এখন যদি টান ছেড়ে দেই তাহলে এই চেম্বারটা আবার আগের মতো ছোট হয়ে যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। তাহলে চেম্বার যখন ছোট হয়ে যাবে, যেহেতু এই চেম্বারের মধ্যে তুমি অনেক রক্ত ঢুকায় নিছো, তাহলে সেই রক্তের উপর একটা চাপ পড়বে নাকি পড়বে না? হ্যাঁ স্যার পড়বে। পড়বে, তাই না? এখন যদি চাপ লাগে তাহলে রক্ত যাওয়ার জন্য তো পথ খুঁজবে যে আমি কোথায় যাব। এখন যদি এমন হয় যে পেছনের দিকে তুমি যাইতে পারবে না, শুধুমাত্র সামনের দিকে যাওয়ার পথ আছে, তাহলে এই রক্ত এই পেছনের চেম্বার দিয়ে সামনের চেম্বারে যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। এবার যদি আবার সামনের চেম্বার যদি আবার বড় হয় তাহলে সে ওই পেছনের চেম্বারে রক্ত তার ভেতরে নিতেও তো সুবিধা হবে। পেছন থেকে যে রক্ত আসবে সেই রক্তটা যেন সামনের চেম্বারে গিয়ে থাকার জায়গা পায়, সেজন্য সামনের চেম্বারটাও এবার আবার প্রসারিত হবে। প্রসারিত হলে ওই সামনের চেম্বারের মধ্যে আবার রক্ত ঢুকবে চারপাশ দিয়ে অস্টিয়াম দিয়ে। এইভাবে এক চেম্বারে রক্ত ঢুকলে চাপ লাগলে পরের চেম্বারে সেই রক্ত চলে যাবে। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চেম্বারে রক্ত যখন যেতে থাকবে সেই রক্তই একেবারে সামনের নল, সম্মুখ এওরটা দিয়ে এই শাখা দিয়ে এই নিচের দিকে চলে আসবে, এখানে চলে আসবে। আসার পরে কি করবে? এই পর্দাটা নিচের দিকে চাপ দিবে। এই পর্দাটা যদি নিচের দিকে চাপ দেয়, মনে করো তুমি একটা পুকুরে, মনে করো তুমি পানি আছে, এখন এই পুকুরের উপরে তুমি একটা পলিথিন বিছায় দিলা। খেয়াল করো, এখন এই পলিথিনটার গায়ে যদি ছিদ্র থাকে আর পলিথিনটা যদি তুমি নিচের দিকে প্রেসার দাও, তাহলে এই ছিদ্রগুলো দিয়ে পানি পলিথিনের উপরের দিকে উঠে আসবে নাকি আসবে না? স্যার আসবে। আসবে। তাহলে এবার যদি আবার সেই পলিথিনটা দিয়ে চাপ না দাও, পলিথিনটা যদি সোজা করে ফেলো, আর যদি এমন হয় যে ভেতরের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে, তাহলে তো রক্তটা ওই তোমার মানে পানিটা পলিথিনের উপরে জমে থাকবে। এখন এই পলিথিনের উপরে যদি আরেকটা পলিথিন থাকে, সেটা দিয়ে যদি তুমি চাপ দাও যে এইখানে রক্ত চলে আসছে, রক্ত এই মাঝখানে চলে আসছে, এই মাঝখানে রক্ত চলে আসছে। এখন যদি উপরে আরেকটা পর্দা থাকে, সেই পর্দা দিয়ে যদি আবার চাপ দেওয়া হয় আর সেই পর্দার মধ্যে যদি ছিদ্র থাকে, তাহলে এই মাঝখানে রক্ত আবার ওই পর্দা ভেদ করে আরো উপরের দিকে চলে যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। তাহলে একেবারে সবার উপরে রক্ত পৌঁছায় গেল, একেবারে উপরের চেম্বারে চলে গেল, পেরিকার্ডিয়াল চেম্বারে।
তাহলে এবার যদি আবার সেই হার্টের চেম্বারটা বড় হয়, প্রকোষ্ঠটা বড় হয়, তাহলে এই রক্ত হার্টের মধ্যে আগের মতো ওই যে আগে একটু আগে বর্ণনা দিয়েছো, ব্যাখ্যা দিয়েছো, সেরকম ঢুকবে। এইভাবে পর্দাগুলো যদি বারবার আপ এন্ড ডাউন করে আর প্রকোষ্ঠগুলো যদি বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়, তাহলে রক্তের একটা সার্কুলেশন সারা দেহের মধ্যে থাকতে হবে নাকি থাকবে না? থাকবে স্যার। তাহলে আব্দুল্লাহ হোসেন, তুমি এবার ক্লিয়ার তো? স্যার ক্লিয়ার স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর তোমরা কি সবাই পরিষ্কার? জি স্যার। ঠিক আছে। আমার তো মনে চায় যে আমি একেবারে আঙ্গুল দিয়ে ধরে ধরে বুঝাই বুঝাই, এখন সরাসরি ক্লাসে তো অনেক সময় অনেক কিছুই ওভাবে শেয়ার করে বারবার কথা বলা যায়। এখানে এক হচ্ছে যে টাইম থাকে লিমিটেড, আর দুই হচ্ছে এখানে তো আমি তোমার কাছে কথা গেলে অনেক সময় কথা যেতে দেরি হয়, তোমার কথা আমার কাছে আসতে দেরি হয়। একবার একটা কিছুতে আটকায় গেলে 4-5 মিনিট ওটা নিয়ে সময় কাটে যায়। এখানে কিন্তু সিস্টেম লসের একটা ব্যাপার আছে, বুঝতে পারছো? সেটা তো বোঝোই, খুব সূক্ষ্ম একটা সিস্টেম লস কিন্তু থাকে। একটা কথা তোমার কাছে যাওয়া, তোমার কাছ থেকে আমার কাছে আসা, এর মধ্যে একটা ইন্টারভেল টাইম থাকে। এই কারণে আমি চাই না পারতপক্ষে আর কি, যেটা সোজা জিনিস সেটা নিয়ে তোমরা আমাকে আটকায় দিলে তাহলে তোমাদের টাইম কমে যাবে। যেমন এইটার লেখা এখন শেষ করতেই হবে, তাড়াতাড়ি লেখো। রক্ত সঞ্চালন পদ্ধতি লিখছো, ঘাসফড়িং এর রক্ত সংবহন লিখছো মুক্ত সংবহন প্রকৃতির, রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির। আচ্ছা, এবার লেখো এলারি পেশি সংকুচিত হলে হৃৎপিণ্ডের শেষ প্রান্তের কিছু প্রকোষ্ঠ প্রসারিত হয়। এলারি পেশি সংকুচিত হলে হৃৎপিণ্ডের শেষ প্রান্তের কিছু প্রকোষ্ঠ প্রসারিত হয়। এলারি পেশি যদি টান দেয়, সংকুচিত হয়, তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ প্রসারিত হয়। এলারি পেশি সংকুচিত হলে হৃৎপিণ্ডের শেষ প্রান্তের কিছু প্রকোষ্ঠ প্রসারিত হয়। দাঁড়ি, এর ফলে ওই প্রকোষ্ঠের অস্টিয়াম নামক ছিদ্রটি বড় হয়। এর ফলে ওই প্রকোষ্ঠের অস্টিয়াম নামক ছিদ্রটি বড় হয়। এর ফলে ওই প্রকোষ্ঠের অস্টিয়াম নামক ছিদ্রটি বড় হয়। এর ফলে ওই প্রকোষ্ঠের অস্টিয়াম নামক ছিদ্রটি বড় হয়। দাঁড়ি, এই ছিদ্র দিয়ে তখন রক্ত হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করে। এই ছিদ্র দিয়ে তখন রক্ত হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। এই ছিদ্র দিয়ে তখন রক্ত হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। এই ছিদ্র দিয়ে তখন রক্ত হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। এই সেম জিনিসটা সকালেও পড়াইছি, সকালেও আমি রেকর্ড করে রাখছি, তোমাদেরও এখন রেকর্ড করছি। আমি 2টা রেকর্ডই গ্রুপে দিয়ে দিব, 2টা রেকর্ডই তুমি শোনো, অসুবিধা নাই। কিন্তু একেবারে শব্দ বাই শব্দ কিন্তু একরকম হবে না, মিলবে না। তোমাদের যেটা লেখা আবার ওদের যেটা লেখা, কিছু কিছু ওয়ার্ডে ডিফারেন্স থাকবে, ওই কিন্তু ওভারঅল কিন্তু কথা একই থাকবে। আচ্ছা, ওই প্রকোষ্ঠ যখন কি লিখছি, সরি, এলারি পেশি সংকোচনের ফলে হৃৎপিণ্ডের শেষ প্রান্তের কিছু প্রকোষ্ঠ প্রসারিত হয়। এর ফলে ওই প্রকোষ্ঠের অস্টিয়াম নামক ছিদ্র বড় হয়। লিখছ? এই ছিদ্র দিয়ে তখন রক্ত হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে। লিখছ? জি স্যার। দাঁড়ি, এবার লেখো এলারি পেশি যখন প্রসারিত হয় তখন হৃৎপিণ্ডের ওই প্রকোষ্ঠ ছোট হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। এলারি পেশি প্রসারিত হলে হৃৎপিণ্ডের ওই প্রকোষ্ঠ তখন ছোট হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে, আগের মতো ছোট হয়ে যায়, সোজা কথা। এলারি পেশি প্রসারিত হলে হৃৎপিণ্ডের ওই প্রকোষ্ঠ তখন সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে বা ছোট হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। এলারি পেশি প্রসারিত হলে, মানে এলারি পেশি যখন ঢিলা দিবে প্রসারিত হবে, তখন এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠটা আবার আগের জায়গায় ফিরে আসবে। ওরা তো আর কেউ টাইনা দুই দিকে ছড়ায় রাখতেছে না, টান সরায় ফেললে এখন সে আগের জায়গায় ফিরে আসবে। এলারি পেশি যখন প্রসারিত হয় তখন এই প্রকোষ্ঠ সংকুচিত হয়ে বা ছোট হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। দাঁড়ি, এর ফলে রক্তের উপর চাপ সৃষ্টি হয় এবং এই রক্ত সামনের দিকে প্রবাহিত হতে থাকে। এর ফলে রক্তের উপর চাপ সৃষ্টি হয় এবং এই রক্ত সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে। এর ফলে রক্তের উপরে চাপ সৃষ্টি হয় এবং এই রক্ত সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে। এর ফলে রক্তের উপর চাপ সৃষ্টি হয় এবং এই রক্ত সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে।
দাড়ি। কপাটিকা থাকার জন্য রক্ত কখনো পেছনের দিকে প্রবাহিত হতে পারে না। কপাটিকা থাকার জন্য রক্ত কখনো পেছনের দিকে প্রবাহিত হতে পারে না। কপাটিকা থাকার জন্য রক্ত কখনো পেছনের দিকে প্রবাহিত হতে পারে না। লিখছ? জি স্যার। জি স্যার। এই রক্ত সম্মুখ অ্যাওর্টার শাখার মাধ্যমে, এই যে নিচের দিকে শাখার, এই রক্ত সম্মুখ অ্যাওর্টা এর শাখার মাধ্যমে পেরিনিউরাল সাইনাসে চলে আসে। এই রক্ত সম্মুখ অ্যাওর্টা এর শাখা এর মাধ্যমে বা সম্মুখ অ্যাওর্টার শাখার মাধ্যমে, এই রক্ত সম্মুখ অ্যাওর্টার শাখা এর মাধ্যমে বা শাখার মাধ্যমে, যেভাবে লেখো, পেরিনিউরাল সাইনাসে চলে আসে। এই রক্ত সম্মুখ অ্যাওর্টার শাখার মাধ্যমে পেরিনিউরাল সাইনাসে চলে আসে। এই রক্ত সম্মুখ অ্যাওর্টার শাখার মাধ্যমে পেরিনিউরাল সাইনাসে চলে আসে। দাড়ি। সাথেই লেখো, পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে, পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে, পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন, পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিভিসেরাল সাইনাসে চলে আসে। পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিভিসেরাল সাইনাসে চলে আসে। পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিভিসেরাল সাইনাস এ চলে আসে। পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিভিসেরাল সাইনাস এ চলে আসে। লিখছ? জি স্যার। জি স্যার। সাথে লেখো, অতঃপর, অতঃপর স্বরে অতয় বিসর্গ পর, অতঃপর পেরিকার্ডিয়াল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে, পর্দা কিন্তু দুইটা, উপরেরটা পেরিকার্ডিয়াল আর নিচেরটা হচ্ছে পেরিনিউরাল। পেরিভিসেরাল কিন্তু কোনো পর্দা নাই। উপরের পর্দাটার নাম হচ্ছে, দাঁড়াও তো দেখি উল্টা বললাম কিনা আবার, এখানে লেখা আছে দেখো, হ্যাঁ, পেরিকার্ডিয়াল পর্দা আর পেরিনিউরাল পর্দা। পেরিভিসেরাল কিন্তু পর্দা নাই। পেরিভিসেরাল প্রকোষ্ঠ আছে কিন্তু পর্দা কিন্তু নিচেরটা পেরিনিউরাল আর উপরেরটা হচ্ছে পেরিকার্ডিয়াল। তো একটু আগে তো বলছো যে পেরিনিউরাল পর্দা যখন ভাঁজ হয়ে নিচে চাপ প্রয়োগ করবে, আর এখন বলবো আমরা, অতঃপর পেরিকার্ডিয়াল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন, অতঃপর পেরিকার্ডিয়াল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে চলে আসে। অতঃপর পেরিকার্ডিয়াল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস এ চলে আসে। অতঃপর পেরিকার্ডিয়াল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে চলে আসে। পড়ার সময় ছবির দিকে তাকায় মিলায় মিলায় পড়বা। অতঃপর পেরিকার্ডিয়াল পর্দা যখন ভাঁজ হয়ে নিচের দিকে চাপ প্রয়োগ করে তখন ওই পর্দায় বিদ্যমান ছিদ্রের সাহায্যে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস এ চলে আসে।
লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি, এবার সাথে লেখো এইভাবে পর্দা দুটির ওঠানামার ফলে রক্ত এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যাওয়া আসা করে। এইভাবে পর্দা দুটির ওঠানামার ফলে রক্ত এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যাওয়া আসা করে। এইভাবে পর্দা দুটির ওঠানামার ফলে রক্ত এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যাওয়া আসা করে এবং এইভাবে পর্দা দুটির ধারাবাহিক ওঠানামার ফলে লিখলে আরো ভালো হতো। এইভাবে পর্দা দুটির ধারাবাহিক ওঠানামার ফলে রক্ত এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যাওয়া আসা করে এবং এইভাবে পর্দা দুটির ধারাবাহিক ওঠানামার ফলে রক্ত এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যাওয়া আসা করে এবং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির ধারাবাহিক সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির ধারাবাহিক সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির ধারাবাহিক সংকোচন প্রসারণের ফলে রক্ত সর্বদা পশ্চাৎ থেকে সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির ধারাবাহিক সংকোচন প্রসারণের ফলে রক্ত সর্বদা পশ্চাৎ থেকে সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে। হৃৎপিণ্ডের ধারাবাহিক সংকোচন প্রসারণের ফলে রক্ত সর্বদা পশ্চাৎ থেকে সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে। হৃৎপিণ্ডের ধারাবাহিক সংকোচন প্রসারণের ফলে রক্ত সর্বদা পশ্চাৎ থেকে সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে। হৃৎপিণ্ডের ধারাবাহিক সংকোচন প্রসারণের ফলে রক্ত সর্বদা পশ্চাৎ থেকে সম্মুখ দিকে প্রবাহিত হতে থাকে। দাঁড়ি, ঘাসফড়িং এর দেহে রক্তের একবার সম্পূর্ণ সঞ্চালনে সময় লাগে 30 থেকে 60 মিনিট। ঘাসফড়িং এর দেহে রক্ত একবার সম্পূর্ণ পথ পরিক্রমণের সময় লাগে 30 থেকে 60 মিনিট। ঘাসফড়িং এর দেহে রক্তের একবার সম্পূর্ণ পরিক্রমণের জন্য সময় লাগে 30 থেকে 60 মিনিট। ঘাসফড়িং এর দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিক্রমণের জন্য সময় লাগে 30 থেকে 60 মিনিট। কোন রক্ত একবার সারাটা দেহ ঘুরে আসতে সময় লাগে 30 থেকে 60 মিনিট, সোজা হিসাব। ঘাসফড়িং এর দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিক্রমণের জন্য সময় লাগে 30 থেকে 60 মিনিট। লিখছা? ঘাসফড়িং এর রক্ত একবার সম্পূর্ণ দেহ পরিভ্রমণের জন্য সময় লাগে 30 থেকে 60 মিনিট। তাড়াতাড়ি শেষ লাইন লিখবা এখন। জি স্যার, হয়েছে। লেখো, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড প্রতি মিনিটে 100-110 বার সংকুচিত প্রসারিত হয়। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড প্রতি মিনিটে 100 থেকে 110 বার সংকুচিত প্রসারিত হয়। দাঁড়ি, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড প্রতি মিনিটে 100 থেকে 110 বার সংকুচিত প্রসারিত হয়। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড প্রতি মিনিটে 100 থেকে 110 বার সংকুচিত প্রসারিত হয়। লিখছো? জি স্যার। তাহলে এটুকুই, ভালো করে ছবিটা আঁকবা, বর্ণনাটা ভালো করে পড়বা। সবাই ভালো থাকো। যাদের বেতন ডিউ আছে আজকের মধ্যে সবাই বেতন কমপ্লিট করবা। আজকে বিকালের মধ্যে গার্ডিয়ানকে বলো বেতন দিয়ে দিতে। আজকে মনে হয় 16 তারিখ, এখনো তোমাদের বেতন ডিউ। এটা কিন্তু একদম মানে কি বলবো আপসেটিং, এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড।